হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা বেশ কিছু কোয়েশ্চেন ব্যাংক সলভ করব। সো চলো তাহলে আমরা স্টার্ট করতে থাকি কোয়েশ্চেন ব্যাংক। সো প্রথমে আমরা যেটা স্টার্ট করবো সেটা হচ্ছে বুয়েটে 2018 সালে আসছিল। চলো এটা কি বলছে আমরা দেখি এখানে। দেখো আমার এখানে বলতেছে হচ্ছে ভাই নির্মের বিক্রিয়াগুলোর মূল উৎপাদক সমূহ লিখো। ওকে, তো এখানে দেখো ফার্স্ট একটা সি নাম্বারে তোমাকে একটা বিক্রিয়া দেওয়া আছে। চলো এটাকে আমরা আগে এখানে সলভ করার চেষ্টা করি। দেখো এগুলো তোমাকে আমি সবই পড়াইছি ভাই। এগুলো হচ্ছে বেসিক্যালি আজকে আমরা বেনজিন, টলুইন এগুলো নিয়ে যা যা পড়ে আসছি তার উপর ভিত্তি করেই তোমার এখানে আসলে এই কোয়েশ্চেন ব্যাংকগুলো আমরা সলভ করব। ওকে, সো এই কোয়েশ্চেন ব্যাংকটা পারার জন্য তোমার কিন্তু আগের লেকচারগুলো দেখা থাকতে হবে, নাহলে কিন্তু তুমি ভালো করে বুঝবা না। আচ্ছা, এখানে তুমি একটা বেনজিনকে নিচ্ছ সি নাম্বারে, তারপরে তুমি এখানে একটা CH3, CH, একটা CH2 কে এখানে নিছো। তারপরে ভাই দেখো তুমি এখানে কি করতেছো, তুমি এখানে হচ্ছে যে ভাই 250 ডিগ্রি সেন্টিগ্রেড দিচ্ছ। তাহলে এখানে তুমি টেম্পারেচার দিচ্ছ হচ্ছে ভাই 250 ডিগ্রি সেন্টিগ্রেড, কমা H3PO4। তারপরে তুমি এখানে দিচ্ছ 30 অ্যাটমসফিয়ার। দেখো পরীক্ষায় কিন্তু তোমাকে শুধুমাত্র আনসারটা লিখতে হবে, আমি জাস্ট তোমাকে আবার কোয়েশ্চনটা সহ লিখে দেখাচ্ছি। তো জিজ্ঞেস করছে এখান থেকে কি তৈরি হবে। ওকে, কি তৈরি হবে দেখো, এই বিক্রিয়া কিন্তু তোমাদেরকে আমি পড়াইছি। এই বিক্রিয়াটা তোমাদেরকে আমরা যখন বেনজিন পড়ছি তখন কিন্তু আমরা জিনিসটা পড়ে আসছি। ভাই এখানে কি হবে দেখো, আমি বলি এখানে তৈরি হবে কিউমিন। এখানে কি তৈরি হবে দেখো তো, কিউমিন। কেন আমি তোমার বুঝাই বলি, এখানে তুমি বেনজিন দিবা, তো এখানে তুমি বেনজিন দিবা, খেয়াল করে দেখো এখানে কি হবে। এখানে দেখো বেনজিনের সাথে CH3, CH2 আছে না। এখানে যেটা হবে, এখানে CH টা আসবে, এর দুইটা হাত খুলে এই পাশে দুইটা CH3 থাকবে। এক পাশে একটা CH3, এক পাশে একটা CH3। ওকে, তাহলে এখানে দেখো কি হচ্ছে জিনিসটা, এখানে আমি বুঝাই বলি। এখানের মধ্যে যেটা হয়েছে, এই টোটাল যৌগটা, এই টোটাল যৌগটা যেখানে আছে, এই CH টা এসে এখানে বসছে। তো খেয়াল করে দেখো এখানেরটা আগে কি ছিল, হাইড্রোজেন ছিল না। এখানেরটা আগে হাইড্রোজেন ছিল। তো এখানের মধ্যে দেখো জিনিসটা যেটা হবে, এই CH টা এসে এই হাইড্রোজেনের জায়গায় বসবে। হাইড্রোজেনটা তখন পাস করে চলে যাবে এই কার্বনের কাছে, ফলে এখানে CH3 হয়েছে। আর এই পাশে দেখো এই কার্বনের এই পাশে CH3 ছিল। তাহলে এখানে দেখো খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করো ভাই জিনিসটা, এখানে এই বিক্রিয়াটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এবং অনেক জায়গায় আসছে। তাহলে এখানে কিভাবে হবে দেখো ভাই, তুমি বেনজিনকে নিছো, বেনজিনের সাথে এখানে যে এই জিনিসের বেনজিনের সাথে বিক্রিয়া করা হচ্ছে এটা অ্যালকিনের, ফলে এই CH টা এসে এই হাইড্রোজেনের জায়গায় বসবে। এই হাইড্রোজেনটা গিয়ে এই CH এর সাথে যুক্ত হয়ে CH3 হয়ে যাবে, কারণ এখানে CH2 আছে। আর এই বাম পাশে আছে তোমার হচ্ছে ভাই CH3। সেইভাবে করে তৈরি হবে যৌগটা, এবং এই যৌগের নাম কি, এই যৌগের নাম হইতেছে ভাই তোমার কিউমিন। ওকে, এটা মনে রাখবা, কারণ এই বিক্রিয়াটা একটু মানে মনেই রাখতে হয় আসলে বেসিক্যালি। আচ্ছা, পরেরটা দেখো, পরেরটা ডি নাম্বার কিন্তু আমরা দেখতেছি যে কি, এখানে মিথাইল ক্লোরাইড আছে এবং অ্যানহাইড্রাস AlCl3। অ্যানহাইড্রাস মানে হচ্ছে ভাই তোমার অনাদ্র। তো ভাই কোন রিয়াকশন হবে, ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, পরে আসছে আমরা এগুলা। তাহলে ডি নাম্বার কি হবে দেখো, তোমার এখানে বেনজিনটা আঁকো, তুমি প্রথমে আগে বেনজিনটাকে নাও। সো তোমার এখানে বেনজিন আছে, তারপরে তুমি হচ্ছে ভাই এখানে CH3 এর সাথে রিয়াকশন করাও। তুমি চাইলে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড লিখতে পারো, বা তুমি অ্যানহাইড্রাস যেটা আছে সেটা লিখতে পারো, কোনো সমস্যা নাই। যদি তোমার পরীক্ষাগারে লেখা থাকবে না, লেখার দরকার নাই, পরীক্ষাগারে তোমার এটা জাস্ট তুমি আনসার লিখে দিবা। আচ্ছা, কি তৈরি হবে এখানে, আমরা সবাই জানি এখানে হচ্ছে যে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন ঘটার সময় কি হয় বলতো। এখানে দেখো বেনজিনের এখানে একটা হাইড্রোজেন আছে না। তো যেটা হয়, এই হাইড্রোজেনটা এই Cl এর সাথে যুক্ত হয়ে HCl তৈরি করবে এবং CH3 ডেকে এখানে বসবে। তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে ভাই তোমার এখানে একটা টলিন তৈরি হবে। এটা আমরা গতকালকেও দেখে আসছি। তাহলে তোমার এখানে একটা তুমি এরকম আঁকো, CH3 টলিন তৈরি হবে, আর এখানে একটা HCl তৈরি হয়ে যাবে। সেটা হচ্ছে আমাদের এই একদম সিম্পল জিনিস। ওকে, চলো আমরা নেক্সটে যাই। নেক্সটে ভাই দেখো, আমি বলি এই কোয়েশ্চেনটা বুয়েটে 2018 থেকে 19 সালে আসছে। তো মানে বুয়েটের মধ্যে দেখো, আমরা কিন্তু অলরেডি যখন বুয়েটে টিকার গাইডলাইন আমি বলে আসছিলাম, তখন তোমাকে একটা জিনিস বলছে যে এমন কিছু কোয়েশ্চেন থাকে যেগুলো আসলে পরীক্ষা হলে পারাটা একটু টাফ। এটা হচ্ছে এরকম একটা কোয়েশ্চেন। চলো এটাকে আমরা ভালোভাবে অ্যানালাইসিস করি। আমি বলবো না যে এই কোয়েশ্চেনটা তুমি একেবারেই পারবা না। কোয়েশ্চনটা একটু পারাটা একটু টাফ, একটু চিন্তা করতে হবে তোমার কোয়েশ্চনটাতে। চলো আমি তোমাকে দেখাই কোয়েশ্চনটা কি বলছে। দেখো বলছে যে তোমাকে এরকম, নির্মে কিছু রাসায়নিক যৌগ দেওয়া হলো, কোন যৌগটি নিম্নলিখিত বিক্রিয়ার জন্য অধিকতর সংবেদনশীল বাছাই করো। অর্থাৎ তোমার এখানে দেখো 4টা যৌগ দেওয়া আছে, 5টা বিক্রিয়ার নাম লেখা আছে। ওকে,
বলছে কোন যৌগ কোন বিক্রিয়া দেখাবে সেটা তোমাকে হচ্ছে লিখতে বলছে জিনিসটা এখানে। তাহলে দেখো প্রথমেই কিন্তু এটা তোমার একটা মানে মাথা ঘুরাই দেওয়ার মতো কোশ্চেন, কারণ আমি কিভাবে জানবো কিভাবে বের করব। যদিও আমরা সব শিখে আসছি তাহলে আমাদের কোনো প্রবলেম হবে না। চলো আমি স্টেপ বাই স্টেপ তোমাকে বুঝাই। ফার্স্ট এখানে দেখো বিক্রিয়াগুলোর নাম লক্ষ্য করো। একটা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, একটা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, ইলেকট্রোফিলিক সংযোজন, নিউক্লিওফিলিক সংযোজন। তোমাদের নিশ্চয়ই সবার হচ্ছে যে ভাই এই যে নিউক্লিওফিলিক এবং ইলেকট্রোফিলিক কি সেটা সম্পর্কে আইডিয়া আছে। ইলেকট্রোফিলিক কি, যেটা ইলেকট্রনকে আকর্ষণ করে। নিউক্লিওফিলিক কি, যেটা নিউক্লিয়াস বা পজিটিভ চার্জকে যেটা আকর্ষণ করে। আর ফটোকেমিক্যাল প্রতিস্থাপন মানে কি, ফটো ফটো কথাটা হচ্ছে তোমার আলোর সাথে রিলেটেড, অর্থাৎ আলোর উপস্থিতিতে যে প্রতিস্থাপন বিক্রিয়াটা ঘটে। আমি আবার বলি, ফটোকেমিক্যাল প্রতিস্থাপন বিক্রিয়া জিনিসটা কি, ফটো মানে আলো, অর্থাৎ আলোর উপস্থিতিতে যে তোমার প্রতিস্থাপন বিক্রিয়াটা ঘটে। দেখো ভাই ফার্স্ট আমরা চলো 5 নাম্বার দিয়ে স্টার্ট করি। খেয়াল করে দেখো তো, গতদিন আমরা যখন তোমার টলুইনের ইম্পর্টেন্ট বিক্রিয়া পড়তেছিলাম তখন আমরা জিনিস পড়ছিলাম গত লেকচারে টলুইনের ক্লোরিনেশন। ওকে, সো এখানে আমরা দেখছিলাম টলুইনের ক্লোরিনেশন তোমার হচ্ছে যে ভাই সূর্যের আলোর উপস্থিতিতে ঘটে, তাই না? তার মানে এই যে ফটোকেমিক্যাল প্রতিস্থাপন কে দেখাবে, এই টলুইন দেখাবে। বুঝতে পারতেছো কেন টলুইন দেখাবে? কারণ আমরা গতকালকে টলুইনের যখন ক্লোরিনেশন পড়ছি তখন আমরা দেখছিলাম টলুইন আলোর উপস্থিতিতে ক্লোরিনের সাথে রিয়াকশন করে। তার মানে আলোর উপস্থিতিতে রিয়াকশন করা মানে হচ্ছে তোমার ভাই ফটোকেমিক্যাল। আর এখানে দেখছিলাম তোমার হাইড্রোজেনটা ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল, কারণ এখানে দেখো কি ছিল, CH2Cl তৈরি হইতো, চেইন রিয়াকশন করতো। সো এখানে হচ্ছে যে 5 নাম্বার রিয়াকশন যেটা আছে, মানে 5 নাম্বার রিয়াকশন অর্থাৎ ফটো কেমিক্যাল প্রতিস্থাপন, এটা তাহলে ভাই কে দিবে? এটা তাহলে হচ্ছে ভাই তোমাদের টলুইন দিবে। আশা করি ভাই জিনিসটা বুঝতে পারছো। দেখো এই টোটাল অঙ্কটা 10 নাম্বার, তাহলে তুমি অলরেডি 2 নাম্বার পেয়ে গেছো। এটা তুমি তো জানো যে আনসারটা তুমি এখানে অলরেডি এখন জানো, তুমি 2 নাম্বার পেয়ে গেছো। চলো আমরা আরো নাম্বার পাই। দেখো কিভাবে, যেমন আমরা কি শিখে আসছি দেখো তো, আমরা শিখে আসছিলাম তোমার এখানে এরকম দেখো, টলুইন যেটা, দ্যাট মিনস এই যে CH3 যেটা, এখানে টলুইন যেটা, টলুইনে কি করতো ভাই, রেজোনেন্স করতো, রাইট? আমরা দেখছিলাম টলুইনের মধ্যে কি করতো দেখো তো, টলুইনের মধ্যে হচ্ছে ভাই তোমার রেজোনেন্স করতো। ওকে, সো রেজোনেন্সের ফলে কি হইতো এটা আমরা সবে দেখে আসছিলাম যে এই পজিশন গুলাতে অর্থ এবং প্যারা অবস্থানে আংশিক নেগেটিভ চার্জ তৈরি হইতো। পরবর্তীতে আমরা দেখতাম যে আমি তোমাকে যাতে একটা বিক্রিয়া লিখে দেখাই, ধরো এখানে আমরা যদি নাইট্রেশন করি তার মানে HNO3, এবং ধরো যদি আমরা এখানে H2SO4 যদি রিয়াকশন করাই, কি হইতো ভাই, ওই যে NO2 মূলক এসে এই অর্থ এবং প্যারা অবস্থানে বসতো। দেখো জাস্ট আমি তোমাকে বোঝানোর জন্য রিয়াকশন লিখতেছি ভাই, তাই যাতে তুমি আনসার করতে পারো। দেখো তো এখানে যেটা হইতো, এখানে CH3 থাকতো এবং এই টোটাল জিনিসটা থেকে একটা NO2 মূলক তৈরি হইতো, যেটা এসে এই নেগেটিভ যুক্ত জায়গাগুলোতে বসতো। তাহলে আমরা ধরো সাপোজ এখানে বসাইছি। দেখো এখানে কি রিয়াকশন ঘটছে আমি তোমাকে একটু করে ব্যাখ্যা করি। এখানে দেখো এখানে কি রিয়াকশন আসলে ঘটছে, চলো আমরা ব্যাখ্যা করা যাক জিনিসটা। খেয়াল করে দেখো, প্রথম কথা দেখো তো, এখানে নাইট্রোমূলক যেটা আছে সেটা যে কি হয়েছে, প্রতিস্থাপিত হয়েছে। দেখো এখান থেকে নাইট্রোমূলক বের হয়েছিল, সেটা গিয়ে দেখো বেঞ্জিনের এখানে হাইড্রোজেন আছে না, হাইড্রোজেনটাকে গিয়ে প্রতিস্থাপন করছে। ওকে, তার মানে এটা একটা তোমার কি বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া। জিনিসটা বুঝো, ভালো করে বুঝো। দেখো এই রিয়াকশনও তুমি দেখে আসছো তাই না, এই রিয়াকশন কিন্তু তুমি এখানে পড়ে আসছো অলরেডি। তো রিয়াকশনে কি হইতো, এই যে এখান থেকে নাইট্রেশনের সময় একটা NO2 মূলক এসে অর্থ এবং প্যারা অবস্থানে বসতো, তার মানে নেগেটিভ যুক্ত জায়গাতে বসতো। তো এইখানে তো আগে থেকে টলিনের এখানে তো একটা হাইড্রোজেন আছে, হাইড্রোজেনকে সরাইয়েই তো তোমার নাইট্রোমূলকটা বসছে, অর্থাৎ এইভাবে সরানোটাকে আমরা কি বলি, প্রতিস্থাপন বিক্রিয়া বলি, রাইট? তাহলে এই নাইট্রোমূলকটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে এখানে বসছে, তার মানে এটা হয় নিউক্লিওফিলিক প্রতিস্থাপন হবে, নাহলে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন হবে। এখন দেখো জিনিসটা কোন ধরনের প্রতিস্থাপন হবে। আমরা তো বুঝে গেছি যে প্রতিস্থাপন বিক্রিয়া হবে। খেয়াল করে দেখো, এই যে নাইট্রোমূলকটা নেগেটিভ চার্জকে আকর্ষণ করে আসছে, তো নেগেটিভ চার্জকে যারা আকর্ষণ করে আসে তাদেরকে আমরা কি বলি, ইলেকট্রোফিলিক বলি। তাহলে এটা প্রথম কথা, একটা প্রতিস্থাপন বিক্রিয়া, এবং এটা যেহেতু দেখো এই নেগেটিভ চার্জ যুক্ত জায়গায় এসে বসছে, অর্থাৎ নেগেটিভ চার্জকে আকর্ষণ করছে, তার মানে এটা হচ্ছে একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। আশা করি তোমরা জিনিসটা এখানে বুঝতে পারছো। আমি তোমাকে আরেকবার ক্লিয়ার করি। এখানে দেখো নাইট্রোমূলকটা এসে এই হাইড্রোজেনের জায়গায় বসতেছে এবং এখানে আংশিক নেগেটিভ চার্জ সৃষ্টি হয়েছিল রেজোনেন্সের কারণে। সো যেহেতু হাইড্রোজেনকে প্রতিস্থাপন করছে, তাহলে এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া,
এবং যেহেতু নেগেটিভ চার্জকে আকর্ষণ করে আসছে, এটা একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। কারণ নেগেটিভ চার্জকে আকর্ষণ করা মানে ইলেকট্রনকে আকর্ষণ করা, আর ইলেকট্রনকে যারা আকর্ষণ করে তাকে আমরা কি বলি? ইলেকট্রোফিলিক বলি। আশা করি ভাই তুমি এখানে বুঝতে পারছো। তাহলে টলুইন যে সে ফটোকেমিক্যাল প্রতিস্থাপনও দেয়, আবার তোমার হচ্ছে ভাই এই 2 নাম্বারটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপনও তোমার এখানে দিবে। ওকে, চলো তাহলে আমি এটা একটু মুছে দিই, মুছে আমি তোমাকে জিনিসটা লিখে দিই। আমি তাহলে এটাকে একটু মুছে দিই। হ্যাঁ, তাহলে চলো আমরা তাহলে এটাকে একটু দিকে নিচে নামায় আনি। তাহলে এখানে আমরা লিখবো 2 নাম্বার, এই যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটাও এই টলুইনই দিবে। আমরা আস্তে আস্তে আসতেছি, আগাচ্ছি। তাহলে অলরেডি 2টা শেষ। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটাও টলুইন দিবে। আশা করি জিনিসটা ভাই বুঝতে পারছো। তাহলে এখন কোনটা কোনটা চলে গেল দেখো, দাগ দিয়ে ফেলো, তাহলে তোমার সুবিধা হবে। ফটোকেমিক্যাল চলে গেল, 2টা চলে গেছে, এবার আসছে এই 3টাতে। ওকে, তো চলো 3টার ব্যাপারে আমরা একটু করে আলোচনা করি। জিনিসটা এখানে কি হবে দেখো, আমি তোমাকে জিনিসটা একটু করে বুঝাই। এখানে দেখো এই 3টার মধ্যে 2টা আছে সংযোজন, 2টা আছে সংযোজন, একটা আছে তোমার এখানে প্রতিস্থাপন। দেখো জিনিসটা বুঝতেছো কিনা, একটা আছে এখানে কি বলতো, প্রতিস্থাপন। আচ্ছা প্রতিস্থাপন মানে কি ভাই? প্রতিস্থাপন মানে হচ্ছে যে একটা জিনিস সরে যাবে এবং ওই জায়গায় গেছে আরেকটা জিনিস বসবে। এখানে দেখো, খেয়াল করে দেখো, তাহলে এখানে তো দেখো তাহলে বাকি আছে কি কি, এইটা, এইটা এবং এই যৌগটা। এখানে আমি তোমাকে একটা জিনিস দেখাই, আমি তোমাদেরকে একটা ইম্পর্টেন্স অফ জৈব বিক্রিয়া যে কনসেপ্ট ছিল সেখানে আমি একটা জিনিস বলছিলাম। সাপোজ ধর একটা যৌগ আছে তোমার কাছে, ও যৌগের সাথে ধরো তোমার এখানে একটা ক্লোরিন আছে। তারপর এই যৌগটা যদি এমন একটা যৌগের সাথে রিয়াকশন করে যেখানে হাইড্রোজেন আছে, যেখানে হাইড্রোজেন আছে, সেখানে কি হইতো বলতো? সেখানে যেটা হইতো তোমার এই 2টাকে যখন তুমি একসাথে যুক্ত করবা, এই সিএলটা এই এইচটাকে গ্রহণ করে এই সিএল তৈরি করতো এবং এই জিনিসটা এসে এখানে এসে বসতো। তার মানে দেখো তো এখানে কি করতেছে, প্রতিস্থাপন বিক্রিয়া করতেছে। খেয়াল করে দেখো জিনিসটা, বুঝে দেখো জিনিসটা। এখানে আমি তোমাকে আবার বলি, আমরা অলরেডি পড়ে আসছিলাম যে কোনো একটা যৌগে যদি ক্লোরিন থাকে এবং আরেকটা যৌগে যদি হাইড্রোজেন থাকে, কি তো এই হাইড্রোজেন এবং এই ক্লোরিন মিলে তো HCl তৈরি করে ফেলতো। ফলে দেখো এই যৌগের একটা হাত খালি হয়ে গেছে, এই যৌগের একটা হাত খালি হয়ে গেছে, ফলে এই যৌগটা এখানে এসে বসতো। তো তার মানে আলটিমেটলি তাহলে কি দাঁড়ায় সিনারিওটা? তাহলে আমি চলো এটাকে যৌগ প্রাইম দিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে আলটিমেটলি কি তৈরি হইতে পারে দেখো তো, যৌগ, যৌগ প্রাইম। তার মানে এখানে কিন্তু একটা প্রতিস্থাপন বিক্রিয়া করছে, খেয়াল করে দেখো। কারণ একজন আরেকজনকে সরাই বসছে, কারণ এই যৌগ প্রাইমটা এই সিএলটাকে প্রতিস্থাপন করছে এবং সিএলটা সেখানে যুক্ত হয়েছে। সেটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে দেখো জিনিসটা এখানে, তুমি তো অলরেডি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন দাগাই ফেলছো, ফটোকেমিক্যাল প্রতিস্থাপনও দাগাই ফেলছো, আছে তোমার কাছে কি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। তাহলে এই যে সিএল যুক্ত যে যৌগটা, এটা কি দিবে? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন দিবে। ওকে, আশা করি ভাই এখানে বুঝতে পারতেছো জিনিসটা। তাহলে 1 নাম্বার, আমি আবার বুঝাবো জিনিসটা কেন এটা নিউক্লিওফিলিক দিবে। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন কে দিবে দেখো, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন এটা কে দিবে, চলো আমরা আলোচনা করি। সরি, চলো আমরা এটাকে একটু দাগ দিয়ে ফেলি। হ্যাঁ, চলো তাহলে আমরা এখান থেকে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন কে দিবে তোমার, এই যে যৌগটাতে সিএল যুক্ত আছে। কেন দিবে সেটা আমি আবার ব্যাখ্যা করব। খেয়াল করে দেখো কেন দিবে। কারণ আমরা অলরেডি দেখছি যে ইম্পর্টেন্ট কনসেপ্ট যৌগ বিক্রিয়াতে একটা যৌগের সাথে যদি ক্লোরিন যুক্ত থাকে আর একটা যৌগের সাথে যদি হাইড্রোজেন যুক্ত থাকে, এই ক্লোরিন এবং হাইড্রোজেন যুক্ত হয়ে HCl তৈরি হইতো এবং এই যৌগ প্রাইমটা এসে এখানে এসে বসতো। তার মানে আলটিমেটলি সিনারিওটা কি দাঁড়াইছে এখানে দেখো, এই যৌগ প্রাইমটা এই Cl কে তোমার প্রতিস্থাপন করতেছে, তাই না? তাহলে এখানে দেখো অলরেডি ফটোকেমিক্যাল তুমি দিয়ে ফেলছো টলুইন, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন দিয়ে ফেলছো টলুইন, তাহলে প্রতিস্থাপন এখানে বাকি আছে একটা। তাহলে এই অবশ্যই তো Cl থাকা মানে সেখানে প্রতিস্থাপন বিক্রিয়া হবে, তার মানে অবশ্যই এটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপনই হবে। ওকে, আশা করি তোমরা জিনিসটা লজিকটা এখানে বুঝতে পারছো। তাহলে 1 নাম্বার আমাদের শেষ। তাহলে এখন বাকি আছে 2 নাম্বার এবং
2 নাম্বার এবং 4 নাম্বার নিয়ে। চলো এই জিনিসটা সোজা আমি তোমাকে জিনিসটা ব্যাখ্যা করে দিই। দেখো, তাহলে আমরা বুঝতে পারতেছি, দেখো এখানে আমরা আমাদের লজিক খাটে কি বুঝতে পারতেছি, যেহেতু অলরেডি এই যোগ এবং এই যোগ ইউজ হয়ে গেছে, তাহলে এই 2 নাম্বার এবং 4 নাম্বার যোগের মধ্যে কেউ একজন 3 হবে, কেউ একজন 4 হবে, এটা আমরা বুঝতে পারতেছি। একটা জিনিস খেয়াল করে দেখো তো ভাই, তোমাদের এই বিক্রিয়াটা মনে পড়ে কিনা। আমি তোমাকে একটা বিক্রিয়া লিখে দিই, CH2 ডাবল বন্ড CH2। তুমি যখন এর সাথে হাইড্রোজেন যুক্ত করতা এবং তুমি যখন এখানে নিকেল প্রভাবককে রাখতে এবং তুমি যখন এখানে টেম্পারেচার দিতে 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন তোমার এখানে CH3 এবং CH3 এসে এখানে বসতো। এই ধরনের বিক্রিয়াকে তুমি কি বলতা? এই ধরনের বিক্রিয়াকে তুমি বলতা সংযোজন বিক্রিয়া, রাইট? এবং এই সংযোজন বিক্রিয়াটা কেন ঘটতো আমরা অলরেডি ব্যাখ্যাও করে আসছিলাম, সংযোজন বিক্রিয়ার মেকানিজমও দেখে আসছি অ্যালকিনে। এই যে তোমার এইখানের মধ্যে যে ডাবল পাই বন্ধন আছে একটা, এই পাই বন্ধনকে পাই বন্ধনে ইলেকট্রনগুলোকে আকর্ষণ করে সংযোজন বিক্রিয়া করতো। দেখো জিনিসটা মনে পড়ে কিনা। আমি তোমাকে আবার বলি, ধরো তুমি এখানে একটা কি নিছো বলো তো, একটা অ্যালকিনকে নিছো, এটার সাথে একটা হাইড্রোজেন যুক্ত করতেছো, অথবা তুমি আমি আমি পরের পৃষ্ঠায় একটা এক্সাম্পল দেখাই আরো সুন্দর করে। তারাও পেজটা লোড হোক, হ্যাঁ আসছে। সাপোজ ধরো তোমার কাছে এখানে CH2 আছে, তোমার কাছে ধরো এখানে ব্রোমিন আছে, এখানে ধরো তুমি কিছু একটা দিছো, মাধ্যম ইম্পর্টেন্ট না। ফলে কি তো দেখো তো এখানে CH2 আর এখানে এখানে বিআরটা এসে বসতো। তার মানে কি, এই যে ব্রোমিনটা সেই যোগের সাথে সংযুক্ত হয়েছে, দেখো এখানে কিন্তু প্রতিস্থাপন না, কাউরে কিন্তু সরাই নেই, এটা জাস্ট এসে এখানে বসছে। এই যে ব্রোমিনটা, একটা ব্রোমিন এসে এখানে বসছে, একটা ব্রোমিন এসে এখানে বসছে, কোনো এখানে কিন্তু কাউরে সরাই নেই এই যোগ থেকে, অর্থাৎ কোনো প্রতিস্থাপন হয় নাই। যেহেতু দুইটা মিলে তুমি একটা পাচ্ছ, তাহলে অবভিয়াসলি এটা একটা সংযোজন বিক্রিয়া। তাহলে অবভিয়াসলি এটা কি বিক্রিয়া? সংযোজন বিক্রিয়া। কেন? কারণ সংযোজন বিক্রিয়ার ডেফিনেশনই আমরা জানি বা সংজ্ঞায় আমরা জানি যে দুইটা যৌগ থেকে তুমি কয়টা যৌগ পাও? একটা। যেমন দেখো এটাও কিন্তু একটা সংযোজন বিক্রিয়া ছিল। কেন? কারণ দেখো এই দুইটা যৌগ মিলে তুমি একটা যৌগ পাচ্ছ। ওকে, আচ্ছা। এখন দেখো এখানে সংযোজন বিক্রিয়াটা দেখো এখানে দুইটা আছে, একটা হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন, একটা আছে ইলেকট্রোফিলিক সংযোজন। চলো কোনটা কি হবে আমরা দেখার চেষ্টা করি এখানে, ঠিক আছে? দেখো এখানের মধ্যে এই যে ব্রোমিনটা এখানে কেন আসছিল তোমার মনে আছে জিনিসটা? এখানে দেখো এই যে পাই বন্ধনে এখানে যে দেখো একটা ডাবল বন্ড আছে, একটা এটা মানে হচ্ছে একটা সিগমা বন্ধন, একটা পাই বন্ধন। তো এই ব্রোমিনটা এখানে আসছিল পাই বন্ধনের ইলেকট্রনগুলোকে আকর্ষণ করে, তাই না? ব্রোমিনটা এখানে কেন আসছিল? পাই বন্ধনের ইলেকট্রনগুলোকে আকর্ষণ করে। আমি তোমাকে আরেকটু মনে করাই দিই, এখানে আসলে বেসিক্যালি কি হতো দেখো তো, এই ব্রোমিনের মধ্যে বিআর এবং বিআর থাকতো। এই ব্রোমিনে তোমার হচ্ছে ভাই দুইটা ইলেকট্রন থাকতো বন্ধনে, একটা ব্রোমিন দুইটা ইলেকট্রনকে টান দিত, ফলে এটা প্লাস তৈরি যেত। এই প্লাসটা তখন এখানে এসে ডাবল বন্ডের একটা যে পাই বন্ধনের ইলেকট্রনকে গ্রহণ করতো এবং গ্রহণ করে প্রথমে কি হতো, 1 নম্বর স্টেপে এখানে এসে বসতো, তাই না? পরে এখানে একটা কার্বোক্যাটায়ন সৃষ্টি হইতো। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি আলটিমেটলি, এই প্রথম কথা, যেহেতু CH2 Br2 সাথে যুক্ত হয়েছে এবং যুক্ত হয়ে এখানে CH2Br তৈরি করছে, তো দুইটা যৌগ তৈরি হয়ে যুক্ত হয়ে একটা যৌগ তৈরি করছে। এই বিক্রিয়াটা অবশ্য সংযোজন বিক্রিয়া। আর এখানে ব্রোমিনটা কেন যুক্ত হয়েছে? এই পাই বন্ধনের ইলেকট্রনগুলোকে আকর্ষণ করে, তো ইলেকট্রনকে আকর্ষণ করে যুক্ত হয়েছে, তার মানে এটা একটা ইলেকট্রোফিলিক। তাহলে এই ধরনের সংযোজন বিক্রিয়াকে আমরা বলি বানানটা ভুল লিখছি, আমি ইংলিশে লিখি জিনিসটা, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। তার মানে এই যে অ্যালকিনের মতো ডাবল বন্ড থাকলে সেখানে সংযোজন বিক্রিয়া তো হবেই, এবং সেই ধরনের সংযোজন বিক্রিয়াকে আমি কি বলবো? ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া বলবো। যেমন দেখো তো এই যৌগ, এই যে 2 নাম্বার যৌগ এবং এই যৌগটার মধ্যে এখানে একটা ডাবল বন্ড আছে, তাহলে সংযোজন বিক্রিয়া অবশ্যই ঘটবে, কিন্তু কি সেটা কোন ধরনের সংযোজন? ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া ঘটবে। তার মানে আমরা যদি তাহলে এখানে 4 নাম্বার দিয়ে লিখি ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, তাহলে কোনটা দিবে? এই যে তুমি বেনজিন আঁকো এবং বেনজিন আঁকার পরে এখানে একটা CH ডাবল বন্ড CH2 দিয়ে দাও। ওকে, চলো তাহলে আমরা এটাকে ডিজাইন করে দিই একটু, এবং আমরা লাস্টেরটাই দেখি। চলো লাস্টেরটা তো তাহলে বোঝাই যাচ্ছে কি হবে। তাহলে এখানে দেখো আর কি বাকি আছে, এই যে 3 নাম্বারটা বাকি আছে নিউক্লিওফিলিক সংযোজন, আমরা অলরেডি ইলেকট্রোফিলিকটা দিয়ে ফেলছি, আর বাকি যৌগ আছে এটা। তাহলে বোঝাই যাচ্ছে এখানে হচ্ছে ভাই 2 নাম্বার নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়াটা কে দিবে দেখো তো, নিউক্লিওফিলিক। এটা তোমার চেকও করার দরকার নাই,
কারণ যেহেতু বাকি একটা যৌগ আছে, একটা বিক্রিয়া পড়ে আছে, অবভিয়াসলি ওই যৌগটাই দিবে। এটা আমরা বলি বেনজালডিহাইড। ওকে, আমি আশা করতেছি তুমি এগুলো বুঝতে পারছো সবগুলা। এই চলো ভাই, তাহলে আমরা নেক্সটে যাই, নেক্সট কোয়েশ্চনে যাই। নেক্সট কোয়েশ্চন হচ্ছে এটা একটা সংকেত ভিত্তিক কোয়েশ্চন। তো এই ধরনের কোয়েশ্চনগুলো থেকে আসলে নাম্বার তোলা খুবই সোজা, কারণ এগুলো আসলে পুরোপুরি মুখস্থই তোমাকে করতে হবে। তো এগুলো থেকে আসলে নাম্বার তোলাটা তুলনামূলক সোজা। চলো তাহলে আমরা দেখি, আস্তে আস্তে সলভ করি। সংকেত লিখর। প্রথম সংকেতটা আমাকে কি বলছে দেখো তো ভাই, প্রথম সংকেত আমাকে বলছে মুলাইট। আমি তোমাদেরকে শিখিয়েছি মুলাইটের সংকেত কি। প্রথম সংকেত হচ্ছে ভাই তোমার মুলাইট। চলো আমরা মুলাইটের সংকেতটা লিখে ফেলি। মুলাইটের সংকেত হচ্ছে ভাই 3Al2O3 ডট 2SiO2। এটা হচ্ছে তোমার কার সংকেত বলো তো ভাই? মুলাইটের সংকেত। ওকে, আচ্ছা, এরপর আসতেছে হচ্ছে ভাই ওয়াটার গ্যাস। ওয়াটার গ্যাসের সংকেত কোনটা? এটাও আমরা শিখে আসছি অ্যালকেন পড়ার সময়। ওয়াটার গ্যাসের দেখো সংকেত ছিল থার্ড ব্র্যাকেট দিতা সিও গ্যাসীয় অবস্থায় প্লাস হাইড্রোজেনটাও গ্যাসীয় অবস্থায়। এটা ছিল ওয়াটার গ্যাসের সংকেত, রাইট? এটা কিন্তু আমরা অলরেডি শিখে আসছি। 3 নাম্বার ডেটল। এটাও কিন্তু আমরা শিখছি এবং আমরা দেখছিলাম ডেটলটা অনেক ইম্পর্টেন্ট ছিল। আমরা একটা বেঞ্জিনের মতো আঁকতাম। তারপর এখান থেকে একটা হাত বেরোতো, এখান থেকে একটা হাত, এখান থেকে একটা হাত, এখান থেকে একটা হাত। সো এখানে একটা বেঞ্জোনেট বলয় আঁকবো। একটা ওএস ছিল এখানে, একটা সিএল থাকতো তোমার এখানে, একটা সিএইচ3 এখানে থাকতো, একটা সিএস3 তোমার এখানে থাকতো। ওকে, এটা ছিল ডেটলের সংকেত। আচ্ছা, তারপরে লাস্ট ওয়ান আছে তোমার হচ্ছে মিথাইল অরেঞ্জ। এটা আমরা শিখে আসছি জিনিসটা এখানে। তাহলে দেখো এটা সংকেত কিরকম ছিল। তুমি হচ্ছে দুইটা সোয়া বেঞ্জিন আঁকতা, দুইটা আমরা এখানে সোয়া বেঞ্জিন আঁকবো। তারপর দেন নাইট্রোজেন দিয়ে কানেক্ট করে দিব। তারপর আমরা এখানে নাইট্রোজেন দিয়ে কানেক্ট করে দিব। ওই নাইট্রোজেন গুলো আবার ডাবল বন্ড দিয়ে কানেক্ট থাকবে নিজেরা। ওকে, তারপর এখান থেকে একটা হাত বের করো, এখান থেকে একটা হাত বের করো। দেন আমাদের এখানে বেঞ্জিনেট বলো, এগুলো দিয়ে দাও। তোমার এখানে থাকতে হচ্ছে ভাই SO3Na, অর্থাৎ S3Na, এবং তোমার এখানে N থাকতো, এর সাথে দুইটা CH3 থাকতো। এটা হচ্ছে ভাই তোমার মিথাইল অরেঞ্জের সংকেত ছিল। ওকে, সেগুলো তো আমরা সবাই শিখে আসছি জিনিসটা। আচ্ছা, চলো আমরা তাহলে নেক্সটে যাই, এটা তো কোনো ঝামেলা নেই। নেক্সটের কোয়েশনটাও বেশ ইন্টারেস্টিং এবং এটা হচ্ছে যে সহজ একটা কোয়েশন। চলো তাহলে আমরা আলোচনা করি। আসলে দেখো এখানে কি কি বলতেছে। ফার্স্ট দেখো এখানে আমরা কোয়েশনটা বলছি কি, কোয়েশনে বলা হচ্ছে কিভাবে পাওয়া যায় সমীকরণ সহলিক। দ্যাট মিনস যেমন এখানে 1 নম্বরে বলছে কি, দেখো বেনজিন থেকে তুমি গ্যামাক্সিন কিভাবে পাবা। ফার্স্টে আমাকে তাহলে বের করতে বলছে বেনজিন থেকে গ্যামাক্সিন। খুব সিম্পল, এটা আমরা দেখে আসছি। আমরা এখানে একটা বেনজিনকে নিতাম এবং বেনজিনকে নেওয়ার পরে আমরা এখানে 3Cl2 যুক্ত করতাম এবং এখানে আমরা মৃদু সূর্যালোককে দিতাম, বা মৃদু সূর্যালোককে দিতাম, তাই না জিনিসটা? তারা এখানে কি হইতো, এখানে গ্যামাক্সিন তখন তৈরি হয়ে যেত। ফলে যেটা হয়তো এখানে সবগুলো হাতে একটা করে ক্লোরিন এখানে যুক্ত হয়ে যেত, যেটা তুমি হচ্ছে ভাই গ্যামাক্সিন বলো। কেউ কেউ মৃদু সূর্যালোকের জায়গায় ইউভি দিয়েও লিখে জিনিসটাকে, এটা তো কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এটা একটা গেল। 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ভাই তোমাকে বলছে টোলিন থেকে তুমি কি তৈরি করো, টিএনটি। এটা আমরা গতকালকে দেখছি, গত লেকচারে। তুমি এখানে টোলিন নাও, টিএনটি মানে কি ট্রাই নাইট্রোটোলুইন। তাহলে নাইট্রো আনা রাখবে তোমার 3টা, লাগে নাইট্রেশন করো। তাহলে এটা তোমার টলুইন
এটার একবার চলো নাইট্রেশন করি। আচ্ছা আমি যেহেতু আমার জায়গা ছোট, তাই আমি চলো একসাথে এখানে লিখে ফেলি। তাহলে এখানে আমরা HNO3 এবং H2SO4 নাইট্রেশন আমরা এই দুটাকে ব্যবহার করি। ওকে, আমরা সবাই জানি। সো 4 দুইটাকে নিব 2 মোল। তাহলে এখানে কি তৈরি হবে? দুইটা তৈরি হবে অর্থ এবং প্যারা অবস্থানে, যেহেতু আমার CH3টা অর্থ প্যারা নির্দেশক। দেন এই দুইটাকে তুমি যদি ফার্দার আবার যুক্ত করো, এখানে পানি তৈরি হবে, পানি আমি দেখাচ্ছি না। ফার্দার যদি যুক্ত করে আবার নাইট্রেশন করো, দ্যাট মিনস আবার যদি তুমি নাইট্রিক অ্যাসিড, আচ্ছা প্রথমে আগে তুমি এই দুটাকে যুক্ত করো আগে। ওকে, আগে দেখো প্রথমটাকে যুক্ত করো। যদি এই দুটাকে আমি যুক্ত করি তাহলে একটাতে কনভার্ট হবে। আমরা সমতলের মতো কিন্তু কিচ্ছুই করতেছি না, যদিও একটা পানি হবে, আমরা পানি দেখাচ্ছি না, জাস্ট আমরা TNT তৈরি করে ফেলতেছি ডাইরেক্ট। ওকে, তাহলে দুটাকে যুক্ত করলে কি হবে দেখো, এটা CH3 বাবা। এ দেখো এই NO2টা এখানে গিয়ে বসবে। আমরা গতকালকে দেখছিলাম, ডিটেলসে পড়ছি এটা এরকম। দেন যদি এটারে তুমি যদি ফার্দার আবার নাইট্রেশন করো, দ্যাট মিনস এখানে যেটা পাইছো, তার মানে এখানে যেটাকে পাইছো তুমি, তার মানে CH3 NO2 এবং NO2, এটাকে যদি ফার্দার তুমি আবার নাইট্রেশন করো, দ্যাট মিনস নাইট্রিক অ্যাসিড, আর হচ্ছে ভাই যদি সালফিউরিক অ্যাসিডকে দাও, তাহলে দেন তোমার আরেকটা NO2 তৈরি হবে। এবং আমরা যেহেতু জানি এটা অর্থপ্যারা নির্দেশক, তাহলে অর্থপ্যারাতেই বসতে হবে। কিন্তু দুটো অর্থপ্যারা তো জায়গা ফিল আপ করা, তাহলে জায়গা খালি আছে আর একটা বাম পাশে, ওইখানে গিয়ে বসবে। তাহলে এখানে CH3, এখানে NO2 বসছে, নিচেও ভাই NO2 আছে তোমার, আর এখানে একটা গিয়ে NO2 বসবে। ওকে, সেইভাবে করে তোমার এই যৌগটারে তুমি কি বলো ভাই? এই যৌগটারে তুমি বলো TNT, ট্রাই নাইট্রো টলুইন। আশা করি ভাই বুঝতে পারছো। আচ্ছা চলো তাহলে আমরা পরেরটাতে যাই। 3 নম্বরে বলতেছি কি, সোডিয়াম প্রোপানয়েড থেকে ইথেন তৈরি করো। সোডিয়াম প্রোপানয়েড তো আমরা সবাই চিনি। সোডিয়াম প্রোপানয়েড, তার মানে প্রোপানয়েড মানে কার্বন থাকবে কয়টা? 3টা। CH3 দাও, CH2 দাও, আরেকটা C দাও। প্রোপানয়েড মানে COONA। দেখো এটা সোডিয়াম, এটাকে আমরা কি বলি? সোডিয়াম প্রোপানয়েড। প্রোপানয়েড মানে 3টা কার্বন থাকবে। তো এখান থেকে কি তৈরি করতে বলছে? সোডিয়াম প্রোপানয়েড থেকে ইথেন তৈরি করতে বলছে, অ্যালকেন প্রস্তুতি। তো এখানে কি করাবা? ডিকার্বক্সিলেশন করাও। তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইডকে রাখো, টোটালটাকে আমরা বলি সোডা লাইম। এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডকে, ফলে এখানে তৈরি হবে সোডিয়াম কার্বনেট এবং তৈরি হয়ে যাবে তোমার হচ্ছে ভাই ইথেন, CH3। ওকে, আচ্ছা তারপরে দেখো 4 নাম্বারটা দেখো বলছে কি, ক্লোরোবেনজিন থেকে DDT। একটু বড়, এটা আমরা পরে করতেছি। 5 নাম্বারটা করে ফেলি, ফেনল থেকে বেনজিন। তাহলে 5 নাম্বারটা করে ফেলি, যেহেতু আমাদের এটা নতুন পৃষ্ঠায় করবো আমরা। ফেনল থেকে বেনজিন, তাহলে দেখো ফেনলকে নাও, তার মানে এখানে তোমার একটা OH আছে। বেনজিন তৈরি করবা, আমরা কি শিখেছি এখানে সাথে আমরা জিঙ্ক যুক্ত করব। জিঙ্ক যুক্ত করলে কি হবে দেখো, জিঙ্ক অক্সিজেনের সাথে যুক্ত হয়ে জিঙ্ক অক্সাইড তৈরি করবে এবং হাইড্রোজেন থেকে যাবে। ফলে এখানে থাকতেছে হচ্ছে যে এই হাইড্রোজেনটা এখানে থেকে যাবে, আর এখানে জিঙ্ক অক্সিজেনের সাথে যুক্ত হয়ে জিঙ্ক অক্সাইড তৈরি করবে। ওকে, আচ্ছা এবার আসো ওই যে 4 নাম্বার যেটা বাদ দিয়েছি সেটা করি। ক্লোরোবেনজিন থেকে DDT তৈরি করব। আচ্ছা তাহলে আমরা তৈরি করব হচ্ছে এখানে ক্লোরোবেনজিন থেকে DDT। তো এই ক্লোরোবেনজিনের সংকেত কোনটা? ক্লোরোবেনজিনের সংকেত হচ্ছে যে এই বেনজিনের উপরে একটা কি থাকবে? ক্লোরিন মূলক থাকবে। অর্থাৎ এটা হচ্ছে তোমার ভাই ক্লোরোবেনজিন। তাহলে তোমার বলছে কি, ক্লোরোবেনজিন থেকে কি তৈরি করো? DDT। তো DDT সংকেত কিন্তু অলরেডি আমরা সবাই পড়ে আসছি, তাই না? তাহলে আমি আশা করতেছি তোমরা DDT সংকেত মনে আছে, না মনে থাকলেও সমস্যা নাই, আমি আবার দেখাই দিই।
এখান থেকে। তাহলে তোমার এখান থেকে কি তৈরি করতে বলছো তোমাকে? তোমার এখান থেকে তৈরি করতে বলছো হচ্ছে যে ডিডিটি। ডিডিটিকে আমরা কিভাবে আঁকি ভাই? মনে করার চেষ্টা করে দেখো। দুইটা সোয়া বেঞ্জিন আঁকতাম, দুইটা সোয়া বেঞ্জিন আঁকতাম, তারপর এদিকে একটা কার্বন দিয়ে যুক্ত করতাম। তারপর এখানে দুইটা বেঞ্জিনয়েড বলয় আঁকতাম, দুই পাশ থেকে দুইটা ক্লোরিন থাকতো। ওকে, তারপর এখানে কার্বন আঁকতাম, ক্লোরিন, এখানে ক্লোরিন, উপরে একটা ক্লোরিন। আচ্ছা আমি এটাকে যদি একটু নিচে নামাই তাহলে, যেহেতু জায়গায় যাই স্পেস কম আছে আমার। উপরে একটা ক্লোরিন থাকতো, আর নিচে একটা তোমার হচ্ছে কি থাকতো বলো তো? হাইড্রোজেন থাকতো, তাই না? জিনিসটা নিচে একটা এখানে হাইড্রোজেন থাকতো। তো এই সংকেতটাকে আমরা কি বলতাম ভাই? ডিডিটি। সংক্ষিপ্ত ভাবে এটার নাম কি বলতো? ডিডিটি। এটা বড় নাম আছে, বড় নামটা আজকে আমরা দেখাবো। এদের একটা সংক্ষিপ্ত নাম হচ্ছে তোমার ডিডিটি। ওকে, আচ্ছা। তো এখন দেখো, তোমারে বলছে যে কি কোয়েশ্চনে, তোমাকে বলা হয়েছে যে তুমি কি তৈরি করো? এই ক্লোরোবেনজিন থেকে ডিডিটি তৈরি করো। তার মানে এইটা থেকে তোমাকে এটা তৈরি করতে বলছে। তার মানে টোটাল এইটা থেকে তোমাকে হচ্ছে এটা তৈরি করতে বলছে। তো এইটা দেখে পোলাপাইনটা একদম শেষ, যে ভাই কিভাবে তৈরি করবো ভাই? এত তোমার ইয়া করার, মুখস্থ করার কিছু নাই, বুদ্ধি খাটালে তুমি নিজেই তৈরি করতে পারবা। আমি তোমার লজিক বুঝাই দেখো। কি কি আমরা আমরা হচ্ছে যে ভাই লজিক বুঝে বুঝে করবো এগুলো। হ্যাঁ দেখো, লজিক বুঝো। এখানে বেঞ্জিন কয়টা আছে ভাই? একটা আছে। এখানে বেঞ্জিন তুমি কয়টা দেখতেছো? দুইটা দেখতেছো। তাহলে অবভিয়াসলি কথা হচ্ছে ভাই, তোমার এখানে এখানে কয়টা দেওয়া লাগবে? দুইটা দেওয়া লাগবে, কারণ দুটো বেঞ্জিন হিসেবে আঁকতে হবে। তাহলে এবার দেখো কি কি চলে আসছে। তাহলে এই দেখো বেঞ্জিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন। তাহলে যেহেতু দুইটা বেঞ্জিন, তাহলে দেখো এখানে আরেকটা ক্লোরিন। সো তাহলে আমার কোন কোন পার্ট নিয়ে আর চিন্তা করতে হবে না। এইখান থেকে স্টার্ট করে এতটুকু পার্ট নিয়ে, এবং এইখান থেকে স্টার্ট করে এতটুকু পার্ট নিয়ে। কিন্তু দেখো, কিন্তু দেখো, এই নিচে কিন্তু বেঞ্জিনের সাথে একটা কি থাকে? হাইড্রোজেন থাকে। এই হাইড্রোজেনটা কার দ্বারা সরে গেছে? এই কার্বন দ্বারা। খেয়াল করে দেখো, এখানে বেঞ্জিন, এখানে হাইড্রোজেন থাকে না? তো এই বেঞ্জিন দুটো, তো এখানে দেখো হাইড্রোজেন থাকার কথা একটা, কিন্তু হাইড্রোজেনের বদলে এটা এখন কার্বন দ্বারা যুক্ত হয়ে গেছে। তো তোমাকে তাহলে বুঝতে হবে এখান থেকে হাইড্রোজেন গুলো সরে যাবে। কয়টা হাইড্রোজেন সরবে? এরকম দুইটা হাইড্রোজেন সরবে, কারণ দেখো একটা থেকে একটা করে সরতেছে। এরকম টোটাল সরবে দুইটা হাইড্রোজেন। আচ্ছা আমি তোমাকে জিনিসটা আবার একটু করে বুঝাই বলি, দেখো খেয়াল করো জিনিসটা, জিনিসটা লক্ষ্য করো। বেঞ্জিনের এখানে একটা কি থাকে? হাইড্রোজেন থাকে না ভাই? তাহলে এরকম তুমি দুইটা নিচ্ছ, তাহলে দুইটা হাইড্রোজেন আছে। তো ওই দুইটা হাইড্রোজেনকে কে সরাই দিছে? দেখো ওই হাইড্রোজেন গুলোকে সরাইয়ে এই বেঞ্জিন গুলা কার্বন দ্বারা যুক্ত হয়েছে। এখানে একটা হাইড্রোজেন ছিল, এখানে একটা হাইড্রোজেন ছিল, ওই হাইড্রোজেনটাকে সরাইয়ে কার্বন দ্বারা যুক্ত হয়েছে। তার মানে বুঝতে হবে হাইড্রোজেন সরছে কয়টা? দুইটা, কারণ এখানে দেখো দুইটা বেঞ্জিনের মতো ফিগার আছে। ওকে, তাহলে তোমার এটা মাথায় রাখো যে তোমার এখানে দুইটা হাইড্রোজেনকে সরাইতে হবে। আচ্ছা, তাহলে এবার দেখো কি যুক্ত করলে এইটা তৈরি হবে, তাহলে বুঝো জিনিসটা। ফার্স্ট অফ অল দেখো, তোমার এখানে টোটাল নতুন জিনিস তাহলে এটা। আমি একটু তোমাকে সার্কেল ইয়া করে দেখাই, একে 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 বুঝাই। তাহলে তোমার কাছে টোটাল নতুন জিনিস দেখো, আমি হলুদ কালার দিয়ে দেখাচ্ছি। টোটাল নতুন জিনিস হচ্ছে এটা। এটা টোটাল হচ্ছে তোমার কাছে একটা নতুন জিনিস, এটা আনতে হবে। তার মানে প্রথম কথা, দুই কার্বন যুক্ত একটা যৌগ আনতে হবে, এবং একটা কার্বনের সাথে তিনটা সিএল থাকতে হবে। তাহলে তোমাকে এমন একটা যৌগ আনতে হবে, প্লাস সি। আমরা এটাকে একটু ডানে নিয়ে যাই, অথবা এটাকে আর একটু ছোট করি, চিহ্নটাকে। তাহলে দেখো এখানে খেয়াল করে দেখো, তাহলে এখানে আমার দুই কার্বন যুক্ত যৌগ আনতে হবে, এবং এমন একটা যৌগ আনতে হবে যেই যৌগের সাথে তোমার হচ্ছে তিনটা ক্লোরিন যুক্ত থাকে। তাহলে একটা যৌগ দাও, এই যৌগের সাথে এখানে তিনটা ক্লোরিনকে দাও। ওকে, দিছো। তাহলে তোমার দেখো এই উপরের পার্টটুকুর কাজ শেষ। এবার আসো নিচের পার্টে। এই কার্বনের সাথে আবার এই কার্বন কানেক্টেড, এই কার্বনের সাথে আবার এই কার্বন কানেক্টেড। তারপর দেখো এই কার্বনের সাথে আবার একটা হাইড্রোজেন কানেক্টেড, এই কার্বনের সাথে আবার একটা হাইড্রোজেন কানেক্টেড। তাহলে ভাই আরো কার্বনের কয়টা হাত আছে? দুইটা হাত আছে। তাহলে জিনিসটা বুঝো, ওই দুইটা হাত তো বেনজিনের সাথে যুক্ত হয়ে গেছে। বুঝতেছো? তা আমি তোমাকে জিনিসটা বুঝাই বলি, দেখো এখানে, এখানে কার্বনের একটা হাত আছে, এখানে একটা কার্বনের হাত বেঁচে আছে, তাই না? তাহলে এখানে কি দিতে হবে জিনিসটা লক্ষ্য করো। এখানে এখান থেকে প্রথম কথা দেখো, আমি তোমাকে বুঝাই, এই হাইড্রোজেন গুলো থাকতে পারবে না, তাহলে দুইটা হাইড্রোজেন বের হবে। দুইটা হাইড্রোজেন এগুলো কি করবে? এরা হচ্ছে যে এই হাতগুলোতে যা আছে না,
তাকে নিয়ে যুক্ত হয়ে নতুন যৌগ তৈরি করবে এবং এটা পরে কানেক্ট হয়ে যাবে এখানে। জিনিসটা আমি তোমাকে তাহলে সিনারিওটা বুঝাই। সিনারিও এখানে কি হবে দেখো, এখানে বেনজিন থেকে তো এই বেনজিন থেকে তো দুইটা হাইড্রোজেন বের হয়ে যাবে। এখন আবার দেখো এই কার্বনের এখানে তো দুইটা হাত যেহেতু, তাহলে দুই ধরনের জিনিস থাকতে পারে। তাহলে ওই দুই ধরনের জিনিসকে নিয়ে এই হাইড্রোজেনটা যুক্ত বের হয়ে যাবে। তো তাহলে ভাই ঝামেলা হয়ে গেল না, যে এখানে তাহলে দেখো এখানে কিন্তু একটা ঝামেলা হয়ে গেছে। তা তুমি কি করতে পারো ঝামেলা থেকে দূর হওয়ার জন্য? তুমি এখানে কি করো আমি তোমাকে সহজ উপায় শিখাই। তুমি এই কার্বনের সাথে একটা ডাবল বন্ড দিয়ে অক্সিজেন যুক্ত করে দাও। দেখো কি হবে, তাহলে ডাবল বন্ড দিয়ে কি যুক্ত করে দাও, অক্সিজেন যুক্ত করে দাও। তাহলে এখান থেকে দুইটা হাইড্রোজেন বেরোচ্ছে, এই দুইটা হাইড্রোজেন এই অক্সিজেনের সাথে যুক্ত হয়ে পানি তৈরি করে ফেলবে। আর এই ডাবল বন্ড ভেঙে গেছে, তাহলে দুইটা হাত খালি হয়ে গেছে। ওই দুইটা হাতের একটা হাত দিয়ে এই বেনজিনকে ধরবে, আরেকটা হাত দিয়ে এই বেনজিনকে ধরবে। জিনিসটা বুঝো, এখান থেকে তো দুইটা হাইড্রোজেন বেরোইছে, আর এখানে দেখো কার্বনের সাথে দুটো অক্সিজেন আছে। তো দুটো অক্সিজেন, এই অক্সিজেন তো এই হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে পানি পানি তৈরি করে ফেলছে। তাহলে এই দুইটা হাত খালি হয়ে গেছে না? এই কার্বনটা তখন এক হাত দিয়ে এই বেনজিনকে ধরবে, এক হাত দিয়ে এই বেনজিনকে ধরবে। সেভাবে তুমি সিম্পলি ডিডিটি তৈরি করে ফেলতে পারবা। দেখো এই কোয়েশ্চেনগুলো তোমার হচ্ছে যে একদিনে তুমি আজকে পারবা না, তোমার এগুলো বারবার প্র্যাকটিস করা লাগবে। কিন্তু প্রসিডিওর বুঝছো, প্রসিডিওর আমি তোমাকে এটাই বুঝাতে যাচ্ছি, এখানে আসলে তোমার মুখস্থ করার কিছু নাই, তোমাকে হচ্ছে আসলে একটু বুঝে বুঝে করতে হবে জিনিসটা, আর কঠিনও না এত। ওকে, আশা করি তুমি এই জিনিসটা, এই কোয়েশ্চনটার আনসার বুঝতে পারছো। চলো আমরা নেক্সট যাই। নেক্সট কোয়েশ্চনটা সোজা। নেক্সট কোয়েশ্চন একটা ওজনায়ন বিক্রিয়া, তোমাকে বিক্রিয়াটা পূর্ণ করতে বলছে। ওকে, চলো তাহলে আমরা পূর্ণ করে আসো। এখানে একটা CH3 কালো কালার দিই, CH3 C ট্রিপল বন্ড CH, ওজন বিক্রিয়া করাচ্ছ। পানির অবস্থা, আচ্ছা পানি পরে রাখতেছি আমি, আগে পানিকে আমরা পরে দিই। তো এখানে বিক্রিয়া যখন করাচ্ছ তখন কি হবে দেখো, তো আমরা সবাই কি জানি ওজন কয়টা হাতকে ভাঙতে পারে, দুইটা হাতকে, এটা আমরা অলরেডি ওজন বিক্রিয়া করানোর সময় বলে আসছি। তাহলে এখানে তিনটা হাতের মধ্যে কয়টাকে ভাঙবে, সে দুইটা হাতকে ভাঙবে। তাহলে কি হবে দেখো, এই কার্বনটাকে আঁকো, এই কার্বনের সাথে দেখো এখানে একটা CH3 আছে, এই কার্বনের সাথে এখানে একটা CH3 আছে। এই এখানে যে তিনটা হাত আছে, তিনটা হাতের মধ্যে দুইটা হাতকে কে ভেঙে ফেলবে, ওজন ভেঙে ফেলবে। ফলে আর এখানে একটা হাত বাকি থাকবে, রাইট? ফলে এখানে হাত বাকি থাকবে তোমার একটা। ওই একটা হাতে দেখো এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বনকে দাও, এই কার্বনের সাথে এখানে একটা হাইড্রোজেন আছে। এবার একটা ঘর বাড়ি বিক্রিয়া বানাও, এটা তৈরি আছে এখানে তোমার। ওকে, দেন তুমি এটাকে কি করতা বলো তো, তুমি এটা হচ্ছে জিঙ্ক এবং পানি দিতা। ফলে এখানে তো প্রথম কথা জিঙ্ক অক্সাইড তৈরি হইতো, আর কি তৈরি হইতো দেখো, জিঙ্ক অক্সাইড কিভাবে তৈরি হইতো, এটাকে নিয়ে চলে যাইতো এবং আমরা বলতাম অক্সিজেন টিম হিসেবে কাজ করে, ফলে এটাও ভেঙে যাইতো। তাহলে এখানে তখন কি তৈরি হতো দেখো তো, CH3C ডাবল বন্ড ও হবে, কারণ যেহেতু একটা বন্ধন ভেঙে গেছে এখানে, আর এখানে এই কার্বন দিয়ে যুক্ত CHO হবে। তাহলে কি হবে দেখো, এখানে আমি বলি প্রথমে CH3, এই CH3 দিছো, C দাও, এটা অক্সিজেনের সাথে কানেক্টেড। তো যেহেতু এখানে হাত ভেঙে গেছে অক্সিজেনের, তো তুমি এখানে একটা ডাবল বন্ড দাও অক্সিজেনের। আচ্ছা আমি চলো জিনিসটাকে নিচে দেখাই। তাহলে এখানে দেখো ফার্স্ট হচ্ছে আমরা এই CH3 কে লিখতেছি, লিখলাম প্লাস, এই কার্বনকে সরি প্লাস কেন দিছি, প্লাস না তো, একটা হাত বাড়াও দিছো, এই হাতটা বাড়াই দিছো, এই কার্বনের সাথে কানেক্ট হচ্ছে। তো কার্বনের সাথে তো ভাই অক্সিজেনের উপর একটা বন্ধন ছিল, এই বন্ধন তো ভেঙে গেছে। আবার এই অক্সিজেনের এদিকে একটা বন্ধন ছিল, এই বন্ধন ভেঙে গেছে, তার মানে এই অক্সিজেন একটা বন্ধন হারিয়েছে, এই কার্বন একটা বন্ধন হারিয়েছে। ফলে দুজনের মধ্যে মিল রাখার জন্য ডাবল বন্ড দিতে হবে, একটা অক্সিজেন দিতে হবে। ওকে, তারপর দেখো এই কার্বনের সাথে আবার তোমার এই কার্বনের হাত আছে, দাও। তারপর দেখো এই কার্বনটাও একটা হাত হারাই ফেলছে, এই অক্সিজেনটাও একটা হাত হারাই ফেলছে, তাহলে দুজনই একটা করে হাত হারাইছে। তো ফলে এদের দুজনকে কি দিতে হবে, একটা করে হাত দিতে হবে, পরে ডাবল বন্ডও দাও। এখানে দেখো CH আছে, তো এটা যোগটা তৈরি হয়েছে এখানে। ওকে, তো এইটাই হচ্ছে তোমার আনসার। এই যোগটা তুমি বিক্রিয়াটা তোমাকে কমপ্লিট করতে বলছে, বিক্রিয়া তুমি এখানে কমপ্লিট করে দিছো। আশা করি ভাই এটাও বুঝতে পারছো। চলো আমরা নেক্সটে যাই। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাকে ভাই ফিগার রাখতে বলছে কিছু, তোমাকে কিসের ফিগার রাখতে বলছে ভাই, হেক্সামিন, তারপর হচ্ছে গ্যামাক্সিন এবং অ্যাসপিরিনের সংকেত লিখতে বলছে। তো এগুলো আমরা সব শিখে আসছি, আমি আরেকবার দেখাই। হেক্সামিন সংকেত আমরা কিভাবে রাখতাম ভাই, প্রথমে স্যান্ডেলেরটা আমরা আগে আমি চলো নাম দিই, হচ্ছে হেক্সামিন আঁকবো আমরা।
তাহলে দেখো হেক্সামিন আমরা কিভাবে আঁকতাম ভাই? প্রথমে আমরা একটা নাইট্রোজেন দিতাম। আমরা সবাই জানি নাইট্রোজেনের বন্ধন কয়টা বলো তো? 3টা। তাহলে এখানে একটা বন্ধন, এখানে একটা বন্ধন, এখানে একটা বন্ধন। ওকে, আচ্ছা, প্রত্যেকটা বন্ধন একটা করে CH2 দাও। CH2 দিছো, CH2 দিছো, CH2 দিছো। এখন কার্বনের কয়টা হাত? 4টা হাত। তো কার্বনের তো 2টা হাত হাইড্রোজেনের সাথে ইউজ হয়েছে, একটা হাত নাইট্রোজেনের সাথে ইউজ হয়েছে। তাহলে প্রত্যেকটা কার্বনের কিন্তু আবার একটা করে হাত খোলা থাকবে। তাহলে একটা করে হাত খুলে দাও, একটা করে হাত খুলে দাও। ওই খোলা হাতে আবার নাইট্রোজেনকে দাও। খোলা হাতে তুমি কাকে দাও? নাইট্রোজেনকে দাও। নাইট্রোজেনে কয়টা করে হাত? 3টা করে হাত। তাহলে দেখো এখানে নাইট্রোজেন তো শুধুমাত্র প্রতিটা নাইট্রোজেনে একটা করে হাত ইউজ হয়েছে, তাহলে আরো 2টা হাত বাকি আছে। তাহলে এই নাইট্রোজেনের এদিকে একটা হাত বাকি দাও, এদিকে একটা হাত বাকি দাও। এই নাইট্রোজেনের এদিকে একটা হাত বাকি দাও, এদিকে একটা হাত বাকি দাও। আর এই নাইট্রোজেনের এদিকে একটা হাত দাও, এদিকে একটা হাত দাও। আর এই খালি জায়গাগুলোতে CH2 বসাই দাও। সেটা হচ্ছে তোমার ভাই হেক্সামিনের সংকেত। ওকে, এটা আমরা অলরেডি শিখে আসছি। এরপর হচ্ছে যে গ্যামাক্সিন। গ্যামাক্সিন আমরা অলরেডি জানি। গ্যামাক্সিনের সংকেত কিরকম ভাই? তুমি একটা বেঞ্জিনের মধ্যে স্ট্রাকচার আঁকো, কিন্তু বেঞ্জিনয়েড বলয় দিবা না। আর সবার সাথে একটা করে হাত খুলে দাও, এখানে Cl যুক্ত করে দাও। একটা করে Cl তুমি এখানে যুক্ত করে দাও। ওকে, আচ্ছা, এরপর আছে তোমার হচ্ছে অ্যাসপিরিন। অ্যাসপিরিনের সংকেত কিরকম ভাই? এটাও আমরা শিখছি, তাই না জিনিসটা? দেখো অ্যাসপিরিনের সংকেত কিরকম ছিল? তুমি একটা বেঞ্জিন আঁকতা, বেঞ্জিন আঁকার পরে তুমি এখানে একটা COOH কে দিতা। তারপরে তুমি এখানে দিতা হচ্ছে যে ভাই O C ডাবল বন্ড ও দিতা। তারপরে তুমি এখানে একটা CH3 দিতা। ওকে, এটা ছিল তোমার কিসের সংকেত বলো তো ভাই? এটা ছিল তোমার হচ্ছে ভাই অ্যাসপিরিনের সংকেত। আচ্ছা, এই সংকেতগুলো আমরা আগে দেখে আসছি, সেগুলো এই সংকেত নিয়ে আসলে প্যারা নাই। আচ্ছা, এরপরে দেখো একটা ইজি কোয়েশ্চেন করছে। কোয়েশ্চেন করছে তোমাকে হচ্ছে ভাই কার্বনের মূলককে মিথিলিন মূলকে তুমি কিভাবে ট্রান্সফার করবা? কি করছে দেখো তো, কার্বনের মূলককে তুমি মিথিলিন মূলকে কিভাবে ট্রান্সফার করবা। খুব সিম্পল একটা কোয়েশ্চেন, কিন্তু দেখো অনেকে একটু চিন্তা করতে ভুল করবে। প্রথমে চলো আমরা আলোচনা করি কার্বনের মূলক বলতে কি বোঝায়। দেখো প্রথমে আমরা আলোচনা করতে যাচ্ছি যে কার্বনিল মূলক কোনটা। তাহলে কার্বনের মূলক হচ্ছে ভাই এরকম, সি থাকবে, ডাবল বন্ড ও থাকবে, এবং এখানে 2টা হাত খালি থাকবে। এই মূলকটাকে আমরা কি বলি বলতো ভাই? কার্বনিল মূলক বলি। আর মিথিলিন মূলক কোনটা ভাই? এটা তো জানার কথা। মিথিলিন মূলক CH2, এটাকে আমরা কি বলি বলতো? মিথিলিন মূলক বলি। তো তোমাকে বলতেছে তুমি কিভাবে কার্বনিল মূলক থেকে মিথিলিন মূলকে ট্রান্সফার করবা। তো আমরা সবাই জানি কিভাবে করব, ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ার মাধ্যমে। কেন, কিভাবে, আমি চলো দেখাই জিনিসটা। অলরেডি এটাও শিখে আসছি আমরা অ্যালকেন প্রস্তুতির সময়। ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ার মাধ্যমে আমরা করি। চলো কিভাবে দেখি আমরা। ধরো যদি আমরা এখানে CH3 সি ডাবল বন্ড এইচ কে নিই। ওকে, দেন আমরা এখানে জারণ করাতাম 4H দিয়ে, এবং আমরা দেখো জিঙ্ক অ্যামালগামকে দিতাম এবং HCl কে নিতাম। সব আমরা ক্লিমেনসন বিজারণ পড়ে আসছি অ্যালকেন প্রস্তুতিতে। তখন কিছু দেখো তো, তখন তোমার এখানে তৈরি হতো CH3, তারপর তোমার এখানে CH3। ওকে, আর এখান থেকে তোমার হচ্ছে ভাই পানি বেড়ে যেত। দেখো এখানে কি হইতো, এখানে টোটাল 4টা হাইড্রোজেন না, 4টা হাইড্রোজেনের মধ্যে 2টা হাইড্রোজেন এই অক্সিজেনকে নিয়ে পানি তৈরি করছে, এবং 2টা হাইড্রোজেন এসে এখানে বসছে। তার মানে দেখো এখানে এই যে আমরা এটা এই স্ট্রাকচারটাকে এভাবে লিখতে পারি কিনা, বা দিয়ে CH3 CH2 H, এই যে CH3 কে যা CH2H দিয়ে লিখছি। তাহলে দেখো প্রথমে এখানে কি ছিল, প্রথমে এখানে দেখো তোমার এখানে ছিল এই কার্বনের মূলক। এখন এই জায়গাতে কি চলে আসছে দেখো, এই জায়গাতে তোমার চলে আসছে এখন হচ্ছে ভাই মিথিলিন মূলক। দেখো এই CH3 এখানে ছিল, এই CH3 এখানে ছিল, এই হাইড্রোজেন এখানে ছিল, এই হাইড্রোজেন এখানে আছে। তার মানে এইভাবে তুমি কার্বনের মূলককে মিথিলিন মূলকে ট্রান্সফার করতে পারবা কি দ্বারা? ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া দ্বারা। সেই বিক্রিয়ার নাম কি? খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চন, MCQর জন্য বলো, যে কোনো জায়গায় ইম্পর্টেন্ট। তাহলে এখানে হচ্ছে যে এই বিক্রিয়ার নাম হচ্ছে তোমার ভাই ক্লিমেনসন বিজারণ। অর্থাৎ ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ার মাধ্যমে তুমি হচ্ছে ভাই একটা কার্বনের মূলককে মিথিলিন মূলকে ট্রান্সফার করতে পারবা। আশা করি ভাই জিনিসটা এখানে বুঝতে পারছো। চলো আমরা নেক্সটে যাই।
নেক্সট কোয়েশ্চনটা আমার বারে আসছিল 2017 সালে। চলো এটা আলোচনা করি। প্রথম 1 নাম্বার দেখো কোয়েশ্চন কি লিখছে, গাঠনিক সংকেত লেখো 4,4 প্রাইম ডাইক্লোরো ডাইফিনাইল 1,1,1 ট্রাইক্লোরো ইথেন। ভাই সংকেত দেখে ঘাবড়ানোর কিছু নাই, আমি তোমার বলি। দেখো ডাইক্লোরো ডাইফিনাইল, ডাইক্লোরো ডাইফিনাইল, ডাইক্লোরো থেকে তুমি ডি কে নাও, ডাইফিনাইল থেকে তুমি ডি কে নাও, আর ট্রাইক্লোরো ইথেন থেকে তুমি টি কে নাও। সেটা কিসের সংকেত? ডিডিডির সংকেত। তাহলে ডিডিডির পূর্ণরূপ হচ্ছে এটা। ভাই নাম্বারগুলো এরকম কেন? 4 প্রাইম কেন? আমি দেখাই দিব জিনিসটা, নাম্বারটা এরকম কেন। ওকে, সো দেখো তাহলে এই ডিডিডির আসলে পূর্ণরূপ কি বলতো ভাই? ডাইক্লোরো ডাইফিনাইল 1,1,1 ট্রাইক্লোরো ইথেন। ওকে, সো এটা দেখে ঘাবড়ানোর কিছু নাই, তোমার আসলে বেসিক্যালি নাম্বারে ডিডিডির সংকেত থাকতে বলছে। তো ডিডিডির সংকেত থাকা তো খুব সোজা, ডিডিডির সংকেত তবে আমরা পারি। চলো দেখি আমরা কি দুইটা সোয়া বেঞ্জিন আঁকবো, দুইটা এখানে সোয়া বেঞ্জিন আঁকবো। তাহলে এটা একটা সোয়া বেঞ্জিন, এখানে একটা কার্বনকে দাও, এখানে একটা কার্বনকে দাও, সরি বন্ধন দাও, এবং তুমি এখানে আর একটা বেঞ্জিনের মধ্যে স্ট্রাকচার আঁকো। এখান দিয়ে একটা হাত বাড়াও, এখান দিয়ে একটা হাত বাড়াও, এখানে একটা দাও, এখানে একটা দাও, এখানে একটা সিএল কে দাও, এখানে একটা সিএল কে দাও, এখানে একটা দাও, এইচ দাও, সি দাও, সিএল কে দাও, সিএল কে দাও, এখানে তুমি একটা সিএল কে দাও। ওকে, সেটা হচ্ছে তোমার বেসিক্যালি ভাই ডিডিডি সংকেত। তো এরকম কেন হইলো আমি তোমাকে একটু করে বুঝাই বলি, সংকেতের নাম্বারিং গুলো এরকম কেন হইলো। খেয়াল করে দেখো এখানে, ফার্স্ট অফ অল তুমি যদি এই ব্যঞ্জনকে তুমি যদি ভাই ধরো এখানে যদি তুমি যদি এটাকে 1 নাম্বার দাও, 2 নাম্বার দাও, 3 নাম্বার দাও, 4 দাও, 5 দাও, 6 দাও, তাহলে তোমার এটাকে তুমি যদি এটাকে যদি 1 2 3 4 5 6 দিছো, এটাকে দিতে হবে 1 ড্যাশ, 2 ড্যাশ, 3 ড্যাশ, 4 ড্যাশ, 5 ড্যাশ, 6 ড্যাশ, মানে একটাকে যদি এরকম করে দাও এটাকে ড্যাশ দিয়ে দিতে হবে, এই জন্য এখানে ড্যাশের নাম্বারিং আসছে। ওকে, সেটা দেখে ঘাবড়ানোর কিছু নাই, আশা করি তোমরা জিনিসটা এখানে বুঝতে পারছো। তো এটা হচ্ছে ডিডিটি সংকেত। তো ডিডিটি সংকেত আমরা লিখে দিলাম। বি নাম্বার কোশ্চেন কি জিজ্ঞেস করছে দেখো, ইউপ্যাক নাম লেখো, এই যৌগটার নাম লিখতে বলছে। এই যৌগটার চলো আমরা আগে ভেঙে লিখি। যেমন এখানে কি CH3 2 না, তার মানে CH3 আছে দুইটা, একটা CH3 এবং একটা CH এর সাথে যুক্ত, একটা CH এর সাথে যুক্ত, আর একটা CH3 আছে নিচে, এবং এখানে আছে পরে সিওটাকে আমরা এভাবে চলো লিখি, সি ডাবল বন্ড ও CH3। দেখো এখানে CH3 2CH না, তার মানে এই যে দুইটা CH3 CH এর সাথে যুক্ত, একটা CH3 দুইটা CH3 CH এর সাথে যুক্ত, একটা সি ডাবল বন্ড দিয়ে আঁকছি, CH3 আঁকছি। সেখানে আমাকে বলো তাহলে এখানে আমাদের হচ্ছে আগে মেইন প্রধান শিকল কোনটা হবে। আমরা যদি প্রধান শিকল দেখতে চাই, প্রধান শিকল তোমার হবে এটা। এবং এটা একটা কিটোন। তুমি নাম্বারিং করো, কোনটা থেকে আসলে তাড়াতাড়ি হচ্ছে। দেখো 1 2 3 এবং 4, এটার নাম কি হবে যৌগটার? 3 মিথাইল। তারপর 3 মিথাইল কি হবে দেখো এখানে, তোমার এই যৌগটা কি প্যান্ট না, তো এটাকে এখানে সরি প্যান্ট বলতেছি, এখানে 4টা না, তাহলে হচ্ছে বিউট, তাহলে তুমি এখানে কি লিখতে পারো? বিউটানন 2, তাই না? বিউটানন 2 অথবা বিউট 2 ওন, যাই লিখো কোনো সমস্যা নেই। 3 মিথাইল, 4টার জন্য বিউট লিখলাম, 2 নাম্বার কার্বনাসের জন্য ওন লিখলাম, 2 লিখলাম এবং ওন লিখে দিচ্ছি, যদি কিটোন এই জন্য ওন লিখে দিচ্ছি। তাহলে এই যৌগের নাম কি? 3 মিথাইল বিউট 2 ওন। ওকে, তাহলে আশা করি 2 নাম্বার আনসার পেয়ে গেছো। সি নাম্বার দেখো, কার্যকরী মূলকের তোমার হচ্ছে ভাই গাঠনিক সংকেত লিখো। ওকে, তাহলে ফার্স্ট আমাকে বলতেছে স্টার, তাহলে চলো সি নাম্বার, সি এর 1 স্টার। ভাই স্টারের গাঠনিক সংকেত কিরকম? আর COO আর। তারপর বলতেছে তোমাকে হচ্ছে অ্যামাইড, অ্যামাইডের গাঠনিক সংকেত কিরকম ভাই? আর CONH2। আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে বলছে কার্যকরী মূলকের গাঠনিক সংকেত লিখো, মানে অ্যামাইড টোটাল অ্যাস্টারের সংকেত লিখতে পারো নাই কিন্তু, জাস্ট বলছে কি অ্যাস্টারের যে কার্যকরী মূলক সেটা তুমি গাঠনিক সংকেত লিখো। তো তোমার এখানে এই যে অ্যালকাইল মূলক ছাড়াই লিখতে হবে এখানে। ওকে, আচ্ছা, আশা করি তুমি এই জিনিসটা এখানে বুঝতে পারছো। তারপর 3 নাম্বার দেখো, এসিড অ্যানহাইড্রাইট। তো এখানে আমি আগে প্রথমে সংকেত লিখি, অ্যানহাইড্রাইটের সংকেত কি দেখো তো, আর সি ডাবল বন্ড ও
সি ডাবল বন্ড ও আর। তাহলে যেহেতু কার্যকরী মূলক লিখতে বলছে তাহলে আর গুলাকে তুমি এখানে কেটে দাও। ওকে, আচ্ছা, তাই এটাই হচ্ছে তোমার এই অ্যানহাইড্রেটের কার্যকরী মূলকের গাঠনিক সংকেত। আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছি আমরা। চলো আমরা নেক্সট কোয়েশ্চনে যাই। আচ্ছা, নেক্সট কোয়েশ্চন দেখো, এটা বুয়েটে আমার বারে আসছিল 2017 সালে। চলো এটাকে তাহলে আমরা আনসার করার চেষ্টা করি। খেয়াল করে দেখো, ফার্স্ট এটাতে তোমার কি বলছে, এখানে একটা টলুইন দেওয়া আছে। এইটা দেখো তোমাদের চেনা চেনা লাগতেছে কিনা। যারা আমার আগের লেকচারটা করে আসছো তাদের সবার কাছে এটা চেনা থাকা উচিত। এই জিনিসটা তোমাদের চেনা চেনা লাগতেছে কিনা দেখো। ফার্স্ট এখানে বিক্রিয়াটা আমি লিখি আগে, তাহলে তোমরা একটু মনে করতে থাকো। দেখো চেনা চেনা তোমাদের লাগে কিনা। এই কোয়েশ্চনটা আমি গত ক্লাসে আমি তোমাদেরকে করাইছিলাম এবং আমি বলছিলাম এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। মনে পড়ছে? মনে পড়ার তো কথা। দেখো এটাকে আমরা বলি বার্ক বিকারক, তাই না? বার্ক বিকারক বলতাম। আর এখানে এই বিক্রিয়ার নাম ছিল বার্ক রিডাকশন। গতকালকে আমি পরে আসছি। তো ভাই বার্ক রিডাকশনে কি হইতো, এই যে প্রতিটা চক্র থেকে একটা করে ডাবল বন্ড কমে যাইতো। তাহলে এখানে যেটা হবে, উৎপাদে উৎপন্ন হওয়ার সময় 3টা ডাবল বন্ড আছে না, তাহলে এখানে ডাবল বন্ডে যাবে 2টা, যে কোনো পজিশনে দাও। আর উপরে দেখো সিএসটি যুক্ত। সো ফলে এখানে উৎপাদ হবে তোমার এখানে এটা। আশা করি তুমি জিনিসটা এখানে বুঝতে পারছো এবং এখানে কোনো তোমার সমস্যা নাই। এরপর দেখো ভাই সিতে কি হবে। সি এটাও খুব ইজি। এখানে তোমার একটা বেঞ্জিন আঁকা আছে। তারপর এটা তোমার একটা বেঞ্জিন। দেখো বেঞ্জিন এখানে তাহলে আমরা একটা হাইড্রোজেন দিতে পারি। এখানে একটা সিএল, সিও, সিএল। খেয়াল করে দেখো, আমি তোমাদেরকে রুলস শিখে আসছি কি, একটা যৌগে যদি হাইড্রোজেন থাকে, একটা যৌগে যদি সিএল থাকে, অবভিয়াসলি ভাই এখানের মধ্যে একটা এসিএল তৈরি হবে। একদম, এটা একদম অবভিয়াস যে এখানে তৈরি হবে, অবশ্যই তৈরি হবে। আর বাকি যে অংশটা আছে সেটা তাহলে উপরে গিয়ে বসে যাবে, যেহেতু হাত খালি আছে। তাহলে তোমার সিও সিএল বাকি অংশটা গিয়ে এখানে বসে গেছে। আশা করি তুমি ম্যাথটা এখানে বুঝতে পারছো। এগুলো খুব সিম্পল জিনিস ছিল। ওকে, চলো তাহলে আমরা নেক্সটে যাই। নেক্সট এটাও তো আমাদের বাড়ি আসছিল 2017 সালে। চলো তাহলে আমরা এটা আনসার করার চেষ্টা করি। দেখো এই কোয়েশনে তোমার বলছে কি, দেখো তোমাকে বলতেছে যে 3টা যৌগ আছে। দেখো 3টা যৌগ ই, এফ এবং জি, এদের আণবিক সংকেত দেওয়া আছে। ই হচ্ছে ভাই অ্যালকোহল, এফ হচ্ছে কিটোন এবং জি হচ্ছে অ্যালডিহাইড। তার মানে ই, এফ, জি তিনটার আণবিক সংকেত সেম। একটা অ্যালকোহল, একটা কিটোন এবং একটা হচ্ছে অ্যালডিহাইড। আমরা না জানি নর্মাল অ্যালকোহলের কিন্তু তোমার আণবিক সংকেত কিটোন এবং অ্যালডিহাইডের সাথে মিলে না, কিন্তু অ্যালকিনের যে অ্যালকোহলগুলো আছে, ওই অ্যালকিনের অ্যালকোহলগুলো কিন্তু অ্যালকিনের অ্যালকোহলের যে আণবিক সংকেত সেটা কিন্তু তোমার কিটোন এবং অ্যালডিহাইডের সাথে মিলে। তাহলে বুঝতে হবে এই যে ই যেটা বলতেছে সেটা অবশ্যই কি হবে, অ্যালকিনের অ্যালকোহল। কেন? কারণ অ্যালকিনের অ্যালকোহলের আণবিক সংকেত কিটোন এবং অ্যালডিহাইডের আণবিক সংকেতের সেম। ওকে, তাহলে তোমাকে বলছে বের করতে বলছে ই, এফ, জি এর সম্ভাব্য গাঠনিক সংকেত সমূহ লিখো। তাহলে চলো 3 কার্বন বিশিষ্ট সিএসটি দাও, সি দাও। যেহেতু অ্যালকিনের অ্যালকোহল তাহলে তোমার এখানে একটা ডাবল বন্ড দিতে হবে। দাও এটা, একটা ওএইচ কে দাও, এটা দাও। তাহলে দেখো তো হয়েছে কিনা, এখানে 3টা, 4টা, 5টা, 6টা। তারপর তোমার এখানে, হ্যাঁ 3 কার্বন, একটা অক্সিজেন, ঠিক আছে। তো এই যৌগের নাম কি ভাই? এই যৌগটা হচ্ছে তোমার ই, অ্যালকোহল। যেহেতু এখানে ওএইচ আছে তাই এটা একটা অ্যালকোহল এবং এখানে দেখো ডাবল বন্ড আছে তাই এটা একটা অ্যালকিনের অ্যালকোহল, তাই এটা হচ্ছে তোমার ই। এফ হচ্ছে তোমার কিটোন, এটা তো সিম্পল, CH3, সি ডাবল বন্ড ও CH3, তাহলে এটা হচ্ছে তোমার এফ। আর দেখো জি হচ্ছে তোমার অ্যালডিহাইড, এটাও সিম্পল, CH3, CH2, CHO, এটা হচ্ছে তোমার ভাই জি। সেইটা লিখলে তুমি ফুল মার্কস পেয়ে যাবা, 10 পেয়ে যাবা। ওকে, আশা করি ভাই কোশ্চেনটা বুঝতে পারছো। চলো তাহলে নেক্সটে যাই। নেক্সটে দেখো এই কোশ্চেনটা আমি কালকে অনেকবার বলছি তোমাদেরকে যে দেখো কোশ্চেনটা কি করছে, এটা আমার বার আসছিল। দেখতেছো তাহলে বুয়েটে আসলে এই জৈব যৌগ থেকে কতগুলো কোশ্চেন আসে। যে তোমার দেখো বলছে কি টোলিনকে কিভাবে তুমি বেনজিনে এবং বেনজিনকে তুমি কিভাবে
টলুইনে কনভার্ট করবা। তার মানে তোমাকে বলছে যে তুমি কিভাবে টলুইনকে বেঞ্জিনে কনভার্ট করবা, বেঞ্জিনকে কিভাবে টলুইনে কনভার্ট করবা। গতকালকে তোমাদেরকে আমি একটা ফ্লো চার্ট দেখেছিলাম, ওই অনুসারে তুমি জিনিসটা করে ফেলতে পারো। আমি তো আরেকবার দেখাই দিই তাহলে, যারা দেখো নাই খেয়াল করে দেখো। ফার্স্টে চলো আমরা বের করবো টলুইন থেকে বেঞ্জিন। টলুইনকে আমরা কনভার্ট করবো কোথায় ভাই? বেঞ্জিনে। তো ভাই আমরা গতকালকে কি বলে আসছিলাম, টলুইন থেকে বেঞ্জিনে কনভার্ট করতে হলে আমাদের প্রথমে করতে হবে জারণ। তাহলে আমরা প্রথমে এখানে একটা টলুইনকে নিয়ে চলো, তাহলে তুমি এখানে একটা CH3 কে দাও, এখানে তুমি জারণ করো দিয়ে। গতকালকে আমরা আসলে বিক্রিয়াটা অনেকবার দেখছি, তাই আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি। এখানে তোমাকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দাও। 3 স্টেপ বিক্রিয়া ছিল এটা একটা কালকে, তো কেউ যদি দেখে না থাকো একটু কষ্ট করে দেখে আসিও। তো এখানে তোমার কি হইতো দেখো, এখানে তৈরি হইতে হচ্ছে তোমার বেঞ্জিনকে দাও, তৈরি হবে হচ্ছে ভাই COOH। তার মানে কিছু দেখো কাহিনী, এখানে এই যে 3টা হাইড্রোজেন ছিল না, হাইড্রোজেন আছে এখন একটা, ওইটা 2টা অক্সিজেন গিয়ে এখানে বসছে, তাহলে 2টা হাইড্রোজেন এখান থেকে বের হয়ে গেছে, একটা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে এখানে পানি তৈরি করবে। বুঝতে পারছি? আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছি। ওকে, তারপর দেখো এই যেটা তৈরি হবে সেটার সাথে আমরা কি যুক্ত করতাম? সোডিয়াম। তাহলে যেটা তৈরি হবে, অর্থাৎ এখানে বেনজোয়িক অ্যাসিড তৈরি হয়েছে তোমার, তার মানে এটা হচ্ছে COOH তৈরি হয়েছে তোমার, এর সাথে তুমি যুক্ত করো তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখান থেকে কি তৈরি হবে ভাই? এই যে এখানে দেখো যেটা হবে, আমি তোমাদেরকে এটা কোনো রুলস শিখেছিলাম, সেটা হচ্ছে ভাই যদি কখনো দেখো H আছে কোনো যোগে এবং যদি দেখো OH আছে কোনো যোগে, অবভিয়াসলি ভাই এখানে পানি তৈরি হবে এবং বাকিটা গিয়ে এখানে বসবে। ফলে এখানে তৈরি হবে তোমার COONA। দেন আমরা দেখছিলাম স্টেপ 3-তে যদি আমি এখানে ডিকার্বক্সিলেশন করি, দ্যাট মিনস আমরা যদি বেনজিনটা নেওয়ার পরে আমরা এখানে যেটা পাইছি COONA, এটা যদি আমরা ডিকার্বক্সিলেশন করতাম, তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড, এবং যদি আমরা ক্যালসিয়াম অক্সাইডকে যুক্ত করতাম, তাহলে দেখো কি তৈরি হইতো, তোমার এখানে বেনজিন তৈরি হবে এবং তোমার এখানে Na2CO3 তৈরি হবে। এভাবে করে তুমি টলুইন থেকে আসলে বেনজিনকে পাইতে পারো 3 স্টেপের মাধ্যমে। এবং আমরা এরপরে বেনজিন থেকে টলুইনে কিভাবে কনভার্ট করছিলাম এটাও আমি তোমাদেরকে শিখাইছিলাম, যে তুমি ফিডেলকা ক্যালকুলেশন করো। তাহলে এবার আমরা ট্রান্সফার করব তোমার বেনজিন থেকে টলুইন। তুমি হচ্ছে তাহলে এখানে ভাই ফিডেলক্রাফট অ্যালকাইলেশন করো। তাহলে বেনজিনকে নাও, বেনজিনকে নেওয়ার পরে CH3Cl, তারপরে তুমি এখানে নাও যে ভাই অনাদ্র FeCl3। তাহলে কি হবে দেখো, বেনজিনের যে হাইড্রোজেন আছে সেটা এই Cl এর সাথে যুক্ত হয়ে এখানে HCl তৈরি করবে এবং CH3 গিয়ে এখানে খালি হাতে বসবে। সো ভাই ফলে এখানে তোমার CH3 এসে বসাতে এই যৌগটার আমরা কি বলি? টলুইন। এভাবে আমরা বেনজিন থেকে তোমার কি পেয়ে যাচ্ছি ভাই? টলুইন পেয়ে যাচ্ছি। আশা করি তুমি জিনিসগুলো এখানে বুঝতে পারছো ভাই। আচ্ছা, আরো তো 2টা কোয়েশ্চন আছে, 3টা। আচ্ছা, এগুলো হইতেছে আমি নেক্সট ক্লাসে করাই দিব। সো আজকে এতটুকুই থাক। তুমি যদি আমার পড়াটা বুঝো তাহলে তুমি ভিডিওতে লাইক করতে পারো, তুমি ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো এবং অবশ্যই অবশ্যই চ্যানেলে ভাই সাবস্ক্রাইব করতে পারো। ওকে, আচ্ছা তাহলে সবাই ভালো থাকবেন ভাই। আসসালামু আলাইকুম।